হ্যালো এভরিওয়ান। লক্ষ্য ক্লার্কশিপ 2024 শেষ মুহূর্তের প্রস্তুতি পর্ব এবং এই শেষ মুহূর্তের প্রস্তুতি পর্বে আমরা আলোচনা করব অঙ্কের সাজেশন সেট 6 নিয়ে। অত্যন্ত ইম্পর্ট্যান্ট আজকের এই সাজেশন সেট। আজকের এই সেট এমন ভাবে তৈরি করা হয়েছে যে রকম প্রশ্ন তোমরা পরীক্ষায় দেখতে পারো। তো আজকের মতোই যদি পরীক্ষায় প্রশ্ন থাকে তোমার স্কোর কত হবে, ভিডিওটি শেষ পর্যন্ত সঙ্গে থাকো এবং তোমাদের স্কোর কত হচ্ছে প্রত্যেকে একবার চেক করে নাও। তো চলো শুরু করব আজকের গুরুত্বপূর্ণ এই সেশন। দেখে নেব প্রথম প্রশ্ন। তার আগে যারা প্রত্যেক দিন আমাদের নিয়মিত ভিউয়ার্স রয়েছে তারা অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবে সেশনটিকে, এবং যদি মনে হয় তোমার যে হ্যাঁ সাবস্ক্রাইব করার প্রয়োজন আছে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবে, না হলে নেক্সট ক্লাসের নোটিফিকেশন কিন্তু মিস করে যাবে। 1 নম্বর প্রশ্ন কি রয়েছে? 23 অপেক্ষা বৃহত্তম দুটি সংখ্যার গসাগু যদি 23 এবং লসাগু যদি 3795 হয় তাহলে সংখ্যা দুটি কি হবে? দুটো পদ্ধতি আমি তোমাদের এখানে ডিসকাস করব, একটা একদম বেসিক, একটা বাই অপশন টেস্ট। প্রথমে বেসিকটাই আমরা যাচ্ছি, ঠিক আছে? বেসিক মেথড। দেখো, যখন দুটো সংখ্যার গসাগু দেওয়া থাকবে, যেমন এখানে দেওয়া আছে 23, তাহলে আমরা এখান থেকে একটা সংখ্যাকে 23x, অপরটাকে 23y ধরে নিতে পারি, যেখানে x আর y পরস্পর মৌলিক সংখ্যা। ঠিক আছে? এবারে দেখো এই দুটো সংখ্যার লসাগু কত হবে? দুটো সংখ্যার লসাগু, দুটো থেকে 23 কমন যাচ্ছে আর এক্স ওয়াই পড়ে থাকলো, সো এটা হচ্ছে লসাগু, যেটা দেওয়া আছে 3795। ঠিক আছে? তাহলে আমরা এক্স ওয়াই কত পাচ্ছি? এখান থেকে 23 দিয়ে ভাগ করে দাও। 23 এক, দেখো 3795, 23 এক মানে 23, এখান থেকে 419। ঠিক আছে? তাহলে 5 দিয়ে হচ্ছে 115, 6 দিয়ে আশা করি চলে যাবে, তাহলে 6 দিয়ে কত হচ্ছে? 3 6 18, 8 হাতে 1, 6 দুগুণ 12 আর 1 13, 138। দেখো এখানে পাচ্ছি 1 আর এখান থেকে পাচ্ছি কত? 1। এরপরে আসবে আমাদের 5, দেখো 5 দিয়ে হচ্ছে 115, মিলে গেল 165। এইবারে দেখো এক্স এবং ওয়াই এর গুণফল যদি 165 হয়, তার মানে কি 11 গুণন 15 করতে পারি আমরা 165 কে। দুটো পরস্পর মৌলিক সংখ্যার গুণফল আকারে আমরা ব্রেক করে নিলাম। এইবার একটাকে তুমি এক্স ধরো, যে কোনো একটাকে ধরো, কোনো অসুবিধে নেই, আর একটাকে ওয়াই ধরো, বা তুমি এটাকে ওয়াই এটাকে এক্স ধরতে পারো, অ্যান্সার একই আসবে। তাহলে আমরা কি করতে পারি? এটা যদি এক্স হয় তাহলে এক্স এর মান 11 পুট করে দাও, 2 3 ইন্টু 11, মানে কত হবে স্যার? এই 2 লিখবে, এই 3 আর 3 আর 2 এর যোগফল 5, মাঝখানে লিখে ফেলো। 2 5 3 কোথায় কোথায় আছে দেখো তো, কোথাও নেই, শুধুমাত্র অপশন সি তে দেখতে পাচ্ছি। সো আর চেক করার প্রয়োজন নেই, অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। এটা হচ্ছে বেসিক মেথড। আর দ্বিতীয় সংখ্যাটা বেরোবে কত? 23 ইন্টু 15। ঠিক আছে? 23 ইন্টু 15 করলে দ্বিতীয় সংখ্যা বেরোবে 345 ইজ দ্য সেকেন্ড নাম্বার। তাহলে আমরা বের করে নিতে পারলাম বেসিক মেথডে। এবার তুমি যদি মনে করো যে না আমি বাই অপশন টেস্ট করব স্যার, এটা একটু বলে দিন, ডেফিনেটলি আমি তোমাদের সব রকম ভাবে হেল্প করব যাতে তোমরা পরীক্ষায় সাকসেস পেতে পারো। ঠিক আছে? বাই অপশন টেস্ট। দেখো আমরা দেখলাম একটা সংখ্যা 23 এক্স আর একটা 23 ওয়াই, অর্থাৎ কি দুটো সংখ্যার গসাগু যদি 23 হয়, দুটো সংখ্যাই 23 দ্বারা ডিভিজিবল হবে। তার মানে 23 দ্বারা বিভাজ্য কোন সংখ্যা? 345 তো 23 দ্বারা ভাগ যায়। 406, 406 দেখো 23 দ্বারা ভাগ যায় কিনা। 23 দুগুণ 46, বেশি হচ্ছে 23 আর 23, তাহলে কত হচ্ছে? 17, 176। 176 কিন্তু 23 দ্বারা বিভাজ্য নয়। ঠিক আছে? 176 23 দ্বারা বিভাজ্য নয়। তাহলে কিন্তু এই সংখ্যাটা, পুরো সংখ্যা দুটো কিন্তু আমাদের অ্যান্সার হতে পারে না। দুটোই ভাগ যেতে হবে। 345 তো 23 দ্বারা বিভাজ্য, বাট 335 কিন্তু 23 দ্বারা বিভাজ্য নয়, কারণ 23 এক 23। ঠিক আছে? 23 এক 23, আর আমাদের পড়ে থাকবে কত? এখানে 105। 105 তো 23 দ্বারা বিভাজ্য নয়, তাহলে পুরো অ্যান্সারটা কিন্তু আমাদের বাতিল হয়ে গেল। এইভাবে তুমি সবগুলো চেক করে নেবে, দেখবে অপশন সি এর দুটোই কিন্তু ভাগ যাবে 23 দ্বারা, সো কারেক্ট অ্যান্সার মাস্ট বি অপশন সি। প্রত্যেকে বুঝতে পেরেছো? চলে যাব আমরা 2 নম্বর প্রশ্নে। আজকের কিন্তু প্রত্যেকটা প্রশ্ন অত্যন্ত ইম্পর্ট্যান্ট রয়েছে। স্কুলের একটি 32 মিটার উঁচু তালগাছ গতকাল ঝড়ে ভেঙে যাওয়ায় তার অগ্রভাগ এসে গাছটির গোড়া থেকে 8 মিটার দূরে ভূমি স্পর্শ করেছে। গাছটি ভূমি থেকে কত উঁচুতে ভেঙেছিল তা নির্ণয় করো। ইন্টারেস্টিং কোশ্চেন। ছোটবেলায় করেছো হাইট এন্ড ডিস্টেন্সের কোশ্চেন, অনেকটাই ওই রকমই, তাই না? তাহলে এখানে দেখো আমরা, এটা যদি তাল গাছ হয়, ধরলাম যে এখান থেকে ভেঙে গেছে, ভেঙে কি হবে? অগ্রভাগটা মাটিতে এসে এভাবে পড়েছে। ক্লিয়ার হলো? তাহলে এখানে একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে।
দেখো গোড়া থেকে 8 মিটার দূরে ভূমি স্পর্শ করেছে, তাহলে গোড়া থেকে 8 মিটার দূরে মানে কি হবে, তার মানে এইটা হচ্ছে 8 মিটার। ওকে, এইটুকু যদি এক্স হয়, পুরো তাল গাছের দৈর্ঘ্য 32 মিটার, পুরো তাল গাছটা হচ্ছে 32 মিটার যদি হয়, আর এইটুকু এক্স মিটার উপর থেকে ভেঙেছে, তাহলে কি হবে, ভূমি থেকে কতটা উপরে তাল গাছ ভেঙেছিল বলেছে, তাহলে এক্স মিটার উঁচুতে ভেঙেছিল, এবং ওপরের ভাগটা কত হবে, তাহলে ওপরের ভাগটা দেখো টোটাল যদি 32 হয়, সেকেন্ড, টোটাল যদি 32 হয়, ঠিক আছে, এক সেকেন্ড ভাই, টোটাল যদি 32 হয়, তাহলে এই ওপরের অংশ কত হবে, 32 মাইনাস এক্স, এই অংশটাই তো নিচে পড়েছে, তাহলে এটাও হবে 32 মাইনাস এক্স, অর্থাৎ এই সমকোণী ত্রিভুজের অতিভুজ হচ্ছে 32 মাইনাস এক্স। এবার পিথাগোরাসের ফর্মুলা ইউজ করি, অতিভুজের দৈর্ঘ্য 32 মাইনাস এক্স তার স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার মানে কত, এক্স স্কোয়ার, এইটুকু ত্রিভুজের কথা বলছি, হ্যাঁ, প্লাস ভূমি স্কোয়ার মানে 64 স্কোয়ার, ঠিক আছে, 64 স্কোয়ার। এটাকে একদম ভেঙে ফেলো, এ মাইনাস বি হোল স্কোয়ার, এটাকে ভেঙে ফেলো, তাহলে কত পাবো, 32 স্কোয়ার স্কোয়ার মাইনাস 2ab, 2 ইন্টু 32 মানে কত, 3 দুগুণ 6, 2 দুগুণ 4 ইন্টু এক্স, তাহলে মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার মানে এক্স স্কোয়ার, সমান পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস 64 স্কোয়ার। ভালো করে বুঝে নাও, এক্স স্কোয়ার কেটে গেল, তাহলে শুধু পড়ে থাকবে আমার কাছে দেখো 64x, 64x, পেন ট্যাবলেট খুব ডিস্টার্ব করছে ক্লাসের মধ্যে আজকে। তোমাদের অ্যান্সার কত আসছে কমেন্ট করবে। দেখো 64x, আর এটা এদিক গেলে 64, আর এটা এদিক গেলে মাইনাস হয়ে যাচ্ছে, তাই তো, অতিভুজ দেখো 32 মিটার উঁচু তালগাছ ঝড়ে ভেঙে যাওয়ায় 8 মিটার দূরে ভূমি স্পর্শ করেছে, তাহলে 8 স্কোয়ার, এটা এক্স স্কোয়ার, আটাটা ওহো হো হো, আটাটা 64 ভাই, এক্সট্রিমলি সরি, এটা শুধু 64, মানে তুমি চাইলে এটাকে 8-এর স্কোয়ার লিখতে পারো, হ্যাঁ, তুমি চাইলে এটাকে 8-এর স্কোয়ার লিখতে পারো, আমি 8-এর স্কোয়ার লিখতে গিয়ে 64 স্কোয়ার লিখে ফেলেছি, তাই জন্য এরকম আসছিল। দেখো তাহলে আমরা এখান থেকে পাচ্ছি 64x, ক্লিয়ার, সমান 32 তার স্কোয়ার মাইনাস 8-এর স্কোয়ার, তাই তো। দেখো আমি এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যদি ফর্ম রয়েছে, এটাকে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি করবো, তাহলে এ প্লাস বি মানে 32 প্লাস 8 মানে কত হবে স্যার, 40, ইন্টু এটা মাইনাস এটা করলে কত হবে, 24, আর এখানে হচ্ছে 64x, ঠিক আছে, তাহলে এটা দিয়ে আমি কেটে দিই, 8 8 64, 8 দিয়ে 5, আবার দেখো 8 দিয়ে এটা 3, তাহলে এক্স এর মান বেরিয়ে যাচ্ছে 15, তার মানে এইটুকু 15 আমাদের কি বের করতে বলেছে, গাছটি ভূমি থেকে কত উঁচুতে ভেঙেছিল, তাহলে 15 মিটার উঁচুতে ভেঙেছিল, বুঝতে পারলে সকলে, 15 মিটার উঁচুতে ভেঙেছিল, এবং আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে গেল অপশন ডি। এখানে একটুখানি কারেকশন করতে হবে, তোমরা একটুখানি বুঝতে পেরেছো প্রত্যেকে। দেখো লম্ব স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ভূমি মানে 8 স্কোয়ার, তাই করেছি, সমান অতিভুজের স্কোয়ার 32 মাইনাস এক্স স্কোয়ার, এবার এখান থেকে জাস্ট আমরা কি করলাম, এক্স এর মানটা বের করে নিলাম। এখানে দেখো 4 নম্বর যে প্রশ্ন রয়েছে, অত্যন্ত ভালো প্রশ্ন রয়েছে, এটা সিম্পল ইন্টারেস্ট থেকে, কি রিতা 4 বছরের জন্য যদি 2.5% হারে একটি অর্থ বিনিয়োগ করেছেন, আচ্ছা রিতা 4 বছরের জন্য 2.5% হারে একটি অর্থ বিনিয়োগ করেছেন, সীতা 6 বছরের জন্য একই হারে একই পরিমাণ অর্থ বিনিয়োগ করেছিলেন, সীতার অর্জিত সরল সুদের সাথে রিতার অর্জিত সুদের পরিমাণ অনুপাত করতে হবে। এই যে কোশ্চেনটা রয়েছে, এই কোশ্চেনের সব থেকে সহজ পদ্ধতি কি হতে পারে, সীতা কোথায় রয়েছে, প্রথমে বলেছে সীতা এবং রিতা, তাহলে সীতা এবং রিতা উল্টো করা যাবে না, এখানে প্রথমে ছিল রিতা সীতা, অ্যান্সার জিজ্ঞেস করেছে সীতা এবং রিতার অনুপাত। দেখো সীতা রেখেছে 6 বছরের জন্য ওই নির্দিষ্ট হারে এই পার্সেন্ট হারেই, তাহলে 6 তুলে নাও এখানে, আর রিতা 4 বছরের জন্য 4 তুলে নাও, অনুপাত করলে কত হচ্ছে স্যার, 3:2, কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন এ। এবার কথা হচ্ছে স্যার 6 আর 4 পেলেন, বাকিগুলো কোথায় গেল, আমাদের সিম্পল ইন্টারেস্ট মানে কি, সিম্পল ইন্টারেস্ট মানে হচ্ছে পিআরটি বাই 100, ঠিক আছে, তাহলে পি কত স্যার, পিআরটি বাই 100 যদি হয়, পি কত বলো। দেখো তুমি যদি ধরে নাও যে পি হচ্ছে আমাদের, আচ্ছা পি ধরে নিলাম, পি ইন্টু আর হচ্ছে 2.5,
ইন্টু কত বছরের জন্য রেখেছে? সীতা 6 বছরের জন্য বাই 100, তাই তো? আর রিতা রেখেছে কত? পি ইন্টু সেই একই পার্সেন্ট ইন্টু 4 বছরের জন্য বাই 100। রেশিও যখন করবে, ভালো করে বুঝে নাও, রেশিও যখন করবে এই পি কাটবে, 2.5 কাটবে, নিচের 100 কাটবে, শুধু পড়ে থাকবে 6 আর 4। সেটাই আমরা তুলে নিয়েছি এখানে 6:4। ঠিক আছে? অর্থাৎ সেম জিনিস রেশিওতে কোনো ভ্যালু দেবে কি? তার উপর কোনো কিছু ডিপেন্ড করবে কি? করবে না। অর্থাৎ কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে 3:2। এত সহজ নিয়মে তোমাদের কেউ শেখাবে না। এগুলো শুধুমাত্র এনএস ক্যারিয়ার একাডেমিতে তোমরা শিখতে পারবে। প্রতিদিন রাত্রি 9টায় এই ক্লাস তোমরা কিন্তু পাবে এবং তোমাদের পিএসসি ক্লার্কশিপের এক্সাম পর্যন্ত তো ক্লাস পাবেই পাবে। তা ছাড়াও পরীক্ষার পরে কিন্তু আমরা এক্সামের যে কোশ্চেন সেটা নিয়ে ডিসকাস করব, এক্সামের কোশ্চেন নিয়ে অ্যানালাইজ করব, যে কোশ্চেনগুলো আমরা পিএসসির ওয়েবসাইটে পেয়ে যাব, যেটা পিএসসি অলরেডি বলে দিয়েছে যে কোশ্চেন তারা কিন্তু ওয়েবসাইটে আপলোড করে দেবে। ঠিক আছে? নিম্নলিখিত কোন রাশিতে ভগ্নাংশগুলি ছোট থেকে বড় অনুযায়ী সাজানো আছে? তাহলে এখান থেকে কোনটা ছোট থেকে বড় আছে? দেখো কোনটা ছোট থেকে বড় আছে, কিভাবে করবে বলো তো? ছোট থেকে তুমি যে বড় সাজাবে কিভাবে করবে? ট্রাই করো প্রত্যেকে, কমেন্ট করো অ্যান্সার কত হচ্ছে তোমাদের, বলো। অ্যান্সার কমেন্ট করো প্রত্যেকে। দেখো এই ধরনের কিন্তু ফ্র্যাকশন থেকে প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসতে পারে, হ্যাঁ? তখন কিভাবে করবে? ছোট থেকে বড়। পেন ট্যাবলেট সাংঘাতিক ভাবে ডিস্টার্ব করছে আজকে, এক্সট্রিমলি সরি ভাই। ছোট থেকে বড় সাজাতে হবে। আমি কি করব? প্রথমের যে লাইনে বড় পরপর দেওয়া আছে সেটাকে জাস্ট তুলে নেব। ঠিক আছে? তাদের ক্যালকুলেশন করার জন্য 11/14, 16/19, যে পদ্ধতি তোমাকে দেখাবো ভাই একদম কিন্তু কাঁপিয়ে দেবে তুমি পরীক্ষায়। ঠিক আছে? 11 থেকে 14 কত ডিফারেন্স? তুমি বলবে 13, 3-এর ডিফারেন্স। 13 থেকে 16 থেকে 19 3-এর ডিফারেন্স। 16 থেকে 21 5-এর ডিফারেন্স। আচ্ছা আমি বোধহয় এখানে মিস্টেক করেছি টুকতে, এটা 19 ছিল, একটু কারেকশন করে নাও। ঠিক আছে? এটা রয়েছে 19, তাহলে 19 থেকে 21 মানে কত ডিফারেন্স? 2-এর ডিফারেন্স। দেখো 3 আর 2-এর ডিফারেন্স রয়েছে, এই দুটো লসাগু কত হবে? 6। তার মানে সবাইকে 6 বানাতে গেলে আমাকে কত দ্বারা গুণ করতে হবে? 3 কে 2 দ্বারা গুণ করতে হবে, তাহলে 11 দুগুণ, শুধু ওপরের সংখ্যা তুলে নাও, 11 দুগুণ 22। এখানে 3 কে 2 দ্বারা গুণ করতে হবে 6 বানাতে, তাহলে 16 দুগুণ 32। 2 কে 6 বানাতে গেলে কত দ্বারা মাল্টিপ্লাই হবে? 3 দ্বারা, 3 19 57। ছোট থেকে বড় বলেছে, কোন সংখ্যা সব থেকে ছোট? 22। তারপরে সব থেকে বড় কোনটা? 57। তাহলে তো একদম সিরিয়ালি রয়েছে ভাই, তোমাকে কোনো পরিশ্রমই করতে হবে না। পরিশ্রম তো আমাদের করতেই হলো, তারপরেই তো আমরা বুঝতে পারলাম সিরিয়ালি আছে, তাই না? পরিশ্রম আমাদের করতেই হবে। তাহলে 22 থেকে 32 থেকে 57 অর্থাৎ একদম সেম সিকোয়েন্স রয়েছে, যেটা আমাদের প্রশ্নে বের করতে বলা হয়েছে। অর্থাৎ ছোট থেকে বড় বুঝতে পারলে সব থেকে বেস্ট ওয়ে হচ্ছে এটা তোমাদের এই ধরনের কোশ্চেন সলিউশনের জন্য। 6 নম্বর প্রশ্ন রয়েছে কি, এ বি এবং সি একটি ব্যবসা শুরু করে, এক বছরে এ মোট লাভের 2/3 পায়, মোট লাভের 2/3 পায়, এবং বি পায় 1/4 মোট লাভের। দেখো 3 আর 4-এর লসাগু কত? 12। তার মানে 12 হচ্ছে আমাদের টোটাল লাভের পরিমাণ। টোটাল লাভের পরিমাণ এখান থেকে এ কত টাকা পাবে? এ দেখো 12 ইন্টু 2/3 পাবে, তাহলে 3 4 12, 4 দুগুণ হয়ে যাবে 8। বি কতটা পাবে? বি বলেছে 1/4 পাবে, তাহলে কত পাচ্ছে? 12, 3 4 12, 3, 3 1 3। তাহলে এখানে টোটাল হয়ে গেল আমাদের 11 ইউনিট, আর টোটাল ছিল 12, তাহলে বাকি থাকলো আর কে? বাকি থাকলো 1 ইউনিট। এই 1 ইউনিট কে নেবে? সি পাবে। তাহলে সি 1 ইউনিট মানে বলে দেওয়া আছে কত পাবে? দেখো বলে দিয়েছে 15,000 টাকা পাবে। একদম লজিক্যাল কোশ্চেন, প্রত্যেকটা কোশ্চেন লজিক্যাল, কোনো বড় ক্যালকুলেশন না করেই কিন্তু প্রত্যেকটা কোশ্চেন আমরা ইজিলি সলভ করতে পারি। ঠিক আছে? তাহলে এখানে দেখো লভ্যাংশ সি এর 15,000 1 ইউনিট, আর বি ও সি এর কত টাকা লভ্যাংশ পায়? বি ও সি, বি ও সি কত টাকা লভ্যাংশ পায়?
দেখো আমাদের কিন্তু বি আর সি বলেছে, তো সি তো অলরেডি আমরা বের করে নিয়েছি 15,000, আর বি কত পাবে তাহলে 3 ইউনিট, তাই তো? তাহলে বি হচ্ছে 3 ইউনিট, 60,000 হয়ে যাবে টোটাল। দেখো বি হচ্ছে কত, 3 ইউনিট, তাহলে এখান থেকে 3 ইউনিট মানে বের করে নিতে পারো, 3 আর 1 4, টোটাল 4 15 60ও করতে পারো, যেটা তোমার ইচ্ছে। তাহলে 1 ইউনিট মানে যদি 15 হয়, তাহলে 3 মানে কত হবে, 3 15 45,000 চলে এসছে, 3 15 45,000। তাহলে দুজন মিলিয়ে কত হচ্ছে, টোটাল হচ্ছে 60,000। আমাদের তো এটাই বলেছে যে দুজন মিলে বি আর সি মিলে কত হচ্ছে। অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। চলে যাব আমরা পরবর্তী প্রশ্ন, 7 নম্বর প্রশ্নে। কি বুঝতে পারছো সকলে তো, নাকি? সকলে যদি বুঝতে পারো, যদি সেশনটি ভালো লাগে, তাহলে অবশ্যই প্রত্যেককে বলবো, দেখো একটা লাইক তো অবশ্যই করতে পারো। তোমাদের একটা লাইকে তোমাদের এমন কিছু আসে যায় না, বাট আমার অনেক কিছু আসে যায়। ঠিক আছে, এত মোটিভেশন কোথায় থেকে পাবো এত ক্লাস দেওয়ার? তোমাদের লাইক এবং কমেন্ট থেকে কিন্তু সেই এনার্জিটা আমি পাই, যাতে করে নেক্সটে আরো বেটার ক্লাস প্রোভাইড করতে পারি। বলেছিলাম, কথা দিয়েছিলাম যে পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা পর্যন্ত কিন্তু ক্লাস দিতে থাকবো। মিলিয়ে নিয়েছো, ক্লাস কিন্তু চলছে। 1,050 টাকা এ, বি এবং সি এর মধ্যে এমন ভাবে ভাগ করা হলো যাতে এ বি প্লাস সি এর যোগফলের 2/5 পায়। এ বি প্লাস সি এর যোগফলের 2/5 পায়। অর্থাৎ দেখো, এ ইস টু, আমি যদি বি প্লাস সি করি, এ ইস টু বি প্লাস সি যদি করি, তাহলে এখান থেকে কি পাচ্ছি, দেখো এ পাই বি প্লাস সি এর 2/5। তার মানে বি প্লাস সি যদি তোমার 5 ইউনিট হয়, এ হবে 2 ইউনিট। ঠিক আছে, এ হবে 2 ইউনিট। কারো বুঝতে অসুবিধে নেই? আবার পরেরটা বলেছে, দেখো বি এ প্লাস সি এর যোগফলে 3/7 পায়। অর্থাৎ এ প্লাস সি যা পায়, বি কত পাবে, বি পাবে 3/7। অর্থাৎ 7 যদি এ প্লাস সি পায়, বি পাবে স্যার 3 ইউনিট। ঠিক আছে, বি পাবে 3 ইউনিট। এখান থেকে দেখো আমরা এবার বের করে নিতে পারি না যে এর পরিমাণ কত। এ আর এ বি সি তিনজনের যোগফল কত হচ্ছে, 5 2 7 ইউনিট। তাহলে 7-এর মধ্যে এ পাবে কত, 2 ইউনিট, তাই তো? এ পাবে 2 ইউনিট। আর টোটাল টাকার পরিমাণ দেখো তিনজনের 1,050 টাকা। তাহলে এখান থেকে দেখো 7 দিয়ে 7 15 105 150, তাহলে এ পাচ্ছে 300 ইউনিট। ঠিক আছে, এ পাচ্ছে 300 ইউনিট। এ যদি 300 ইউনিট পায়, বি এরটা বের করে নিচ্ছি এখান থেকে একই রকম ভাবে। এইখান থেকে দেখো 7 আর 3 10 ইউনিট, আর বি পাচ্ছে 3 ইউনিট। টোটাল আমরা দেখলাম 1,050 টাকা। তাহলে আমরা পাচ্ছি, বি পাচ্ছে 3 15 3 5 15, তাহলে 315। দুজন মিলে টোটাল পাচ্ছে কত, 615 টাকা, বি প্লাস এ। তাহলে শুধু সি পাবে কত, বাকি টাকাটা পাবে সি, তাই না? বাকি টাকা পাবে, অর্থাৎ 1,050 মাইনাস 615 টাকা কত হচ্ছে, 15 আর 35, আর 6 আর 4 10, 435 টাকা। অপশন সি, অপশন ডি, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আই হোপ কি প্রত্যেকে বুঝতে পেরেছো। এখানে 615 হচ্ছে দুজনার, তাহলে সি এর একা পাবে বাকি টাকা 435 টাকা। কি ক্লিয়ার হয়েছে তো প্রত্যেকের? 8 নম্বর প্রশ্ন কি রয়েছে, পি এবং কিউ নল দুটি একটি চৌবাচ্চা যথাক্রমে 12 মিনিট এবং 15 মিনিটে পূর্ণ করে। তাদের একসঙ্গে খুলে দেওয়া হলো এবং খুলে দেওয়ার 3 মিনিট পরে প্রথম নল বন্ধ করা হলো। কতক্ষণে খালি চৌবাচ্চাটি পূর্ণ হবে? তাহলে এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ। দুটোর লসাগু কত, 60, তাই তো? লসাগু কত হচ্ছে 60। তাহলে 12 দিয়ে 5 12 60, 15 দিয়ে 4 15 60। তাদের এফিসিয়েন্সি বেরিয়ে গেল। প্রশ্নে বলেছে তারা একসাথে খুলে দেওয়া হলো এবং খুলে দেওয়ার 3 মিনিট পরে প্রথম নল বন্ধ হয়ে গেল। তাহলে 3 মিনিট তারা কাজ করেছিল, 5 আর 4 9 ইউনিট কাজ করে তারা একসাথে। 3 মিনিটে করবে 3 নং 27 ইউনিট কাজ। তাহলে এখান থেকে আমাদের যদি 27 ইউনিট কাজ হয়ে থাকে, তাহলে বাকি থাকলো আরো 33 ইউনিট কাজ। এই কাজটা কে করবে? এ তো বন্ধ হয়ে গেছে, পি সরি এ নয়, পি তো বন্ধ হয়ে গেছে, তাহলে কিউ করবে। 33 ইউনিট কাজ কিউ যদি করে, 4 দিয়ে ভাগ করো, 4 8 32 আর 1 33 ভাগ 4 ইউনিট, এত মিনিট। অপশন, অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। একদম সহজভাবে, সব থেকে কম সময়ে।
কোশ্চেন নম্বর 9 বলেছে কি একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের 3 গুণ। যদি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 40 সেমি হয় এবং প্রস্থ বর্গক্ষেত্রের বাহুর 3/2 গুণ হয় তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত? এই পার্টিকুলার কোশ্চেন আমি তোমাদেরকে শেখাবো সব থেকে সহজভাবে। এটা আয়তক্ষেত্র, ধরে নিচ্ছি এটা বর্গক্ষেত্র। বলেছে যে বর্গক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে 40 সেমি আর প্রস্থ বর্গক্ষেত্রের বাহুর 3/2, তাহলে বর্গক্ষেত্রের বাহুর নিচেরটা ধরবে, হ্যাঁ, 2 ধরবে, তার সাথে একটা এক্স নিয়ে নেবে, না হলে ক্যালকুলেশনে ভুল আসবে। 2x ধরলাম, এর প্রত্যেকটা বাহু 2x, তাহলে 2x এর 3/2 আয়তক্ষেত্রের প্রস্থ, তাই না? তাহলে কেটে গেল 3x, তাহলে এটা হয়ে গেল 3x। বুঝতে পারলে কত ছোট হয়ে যাবে ক্যালকুলেশন, দেখো। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য গুণন প্রস্থ। আর কি বলেছে? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের 3 গুণ। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 2x ইন্টু 2x তার 3 গুণ। সমান করে দাও এবার। দেখো 3 দিয়ে কেটে দিলাম, একটা 3 কেটে গেল, একটা x কেটে গেল, 2 দিয়ে 2 দুগুণ 4, 4 দিয়ে এটা কেটে দিলে কত হচ্ছে? 10। তাহলে x সমান পেয়ে গেলাম আমরা কত? 10। x এর মান যদি 10 হয় বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত? বর্গক্ষেত্রের বাহু 2x ধরেছি, তাহলে 10 দুগুণ 20, 20 সেন্টিমিটার ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বলেছিলাম না সব থেকে সহজভাবে সলভ করে দেখাবো তোমাদের, ঠিক আছে? দেখো 10 নম্বর যে প্রশ্নটি রয়েছে, সরলতম মান নির্ণয় করতে হবে। এই যে সরলতম মান রয়েছে এটা সব থেকে সহজভাবে কিন্তু আমরা নির্ণয় করব এবং খুব কম সময়ে। কি করব? দেখো এখানে রয়েছে 1/5, ঠিক আছে? তো আমরা এটাকে এইভাবে লিখে নেব 1,5, ওকে? তারপরে দেখো 1 2 3টে আমরা কি করব? এখানে স্পেস নিয়ে নিচ্ছি এইভাবে। এবারে দেখো এখানে 4 3 2 রয়েছে, আমরা এই বরাবর কি করব? 4 তুলে নেব, 3 এবং 2 এইখানে। ভালো করে দেখে নাও, এখানে নিয়ে নিচ্ছি আমরা 4, এখানে নিয়ে নিলাম ইনটু 3, তারপরে রয়েছে 2 এখানে। একটা কথা মাথায় রাখো, সেটা হচ্ছে প্রথমে এবং শেষের টার্মটার সাথে কোনো কিছু গুণ হবে না, সেটা কিন্তু ফাঁকা থাকবে, ঠিক আছে? এইবারে দেখো 4 5 20, এখানে যোগ আছে তার জন্য কি করব? এটা যোগ হবে, তাহলে 20 যোগ 1 মানে হচ্ছে 21, ওকে? 3 1 3, 3 দুগুণ 6, তাহলে কত হচ্ছে? 63 যোগ 5 কত হবে? 68, ঠিক আছে? 68। এবারে দেখো এইখানে 8 দুগুণ 16, 6 হাতে 1, 6 দুগুণ 12 আর 1 এ 13। ভালো করে দেখো, 8 দুগুণ 16, 6 হাতে 1, 6 দুগুণ 12 1 এ 13, 136 আর এখানে রয়েছে কত? 21, যোগ করে ফেলো। 6 1 এ 7, 13 আর 2 এ হচ্ছে 15, 157, 157, ঠিক আছে? আমাদের অ্যান্সারে আমরা একদম পৌঁছে গেছি। এখানে দেখো 1/5 কে 1,5 লিখেছি, তাহলে 68, 157 কে আমরা কি করব? 68 ভাগ 157 লিখব। অর্থাৎ আমাদের অ্যান্সার হচ্ছে কোনটা? 68 ভাগ 157, যেটা রয়েছে অপশন ডি। অপশন ডি হয়ে যাবে কিন্তু কারেক্ট অ্যান্সার। তো এইভাবেই কিন্তু প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার তোমরা খুব ফাস্ট বের করে নিতে পারবে। যদি সেশনটি ভালো লাগে অবশ্যই প্রত্যেকে লাইক এবং শেয়ার করবে। কোশ্চেন নম্বর 11 বলেছে আমাদের পাড়ার ত্রিভুজাকার মাঠের বাহুর দৈর্ঘ্যের অনুপাত দেওয়া আছে 2:3:4। ভালো করে বুঝবে এটা। মাঠের পরিসীমা দেওয়া আছে, পরিসীমা 108, ঠিক আছে? পরিসীমা 108। এবারে মাঠের ক্ষেত্রফল বের করতে হবে। দেখো আমাদের মাঠের পরিসীমা যেটা দেওয়া আছে আর ত্রিভুজের বাহু দেওয়া আছে, 3টে বাহুর যোগফল কত? 4 3 7 আর 2 9 ইউনিট। তাহলে এই 9 ইউনিট মানেই পরিসীমা, যেটা 108 দেওয়া আছে। তাহলে 9 দিয়ে 9 12, 108 12, তাহলে 2 মানে কত হবে? 2 মানে 12 দুগুণ 24 একটা বাহুর দৈর্ঘ্য। 3 মানে কত হবে? 3 12 36 দ্বিতীয় বাহুর দৈর্ঘ্য। 4 মানে কত হবে? 4 মানে হচ্ছে 4 12 48 তৃতীয় বাহুর দৈর্ঘ্য। ঠিক আছে? এইখানে যে বাহুর মানগুলো দেওয়া আছে, একটা 2, একটা 3, একটা 4 ইউনিট। ঠিক আছে? একটা পেলাম 24, একটা পেলাম 36, একটা পেলাম 48। হতে পারে কি এটা সমকোণী ত্রিভুজের বাহু। ঠিক আছে? তো যাই হোক, আমরা এখান থেকে দেখো যদি নরমাল ওয়েতে ক্ষেত্রফল বের করতে চাই, তাহলে কি হবে? এরিয়া ইজ ইকুয়াল টু, ফর্মুলা দিয়ে করছি আমি, হ্যাঁ? ফর্মুলাটা হচ্ছে এইরকম। এস হচ্ছে সেমি পেরিমিটার। পেরিমিটার যদি 108 হয়, সেমি পেরিমিটার মানে ডিভাইডেড বাই 2।
তাহলে 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 54। তাহলে s ইন্টু s মাইনাস একটা বাহু, ঠিক আছে, s মাইনাস a ধরে নিলাম, s মাইনাস b ধরে নিলাম, আর s মাইনাস c ধরে নিলাম। এবার ভ্যালু পুট করে দাও, s এর মান 54, s মাইনাস a মানে 54 মাইনাস 24 মানে হচ্ছে কত 30, 54 মাইনাস b মানে 36 কত হবে, কত হবে 18, আর 54 মাইনাস 48 কত হবে 6। কোথাও ভুল হয়নি তো, চেক করে নেবে একটু। তাহলে এখান থেকে দেখো কত বেরোবে বাইরে, 18, আর এখানে রয়েছে 54, 54 মানে কি 18 ইন্টু 3, ঠিক আছে, তাহলে এটাকে আমরা লিখতে পারি 18 ইন্টু 3, ওকে, 30 কে লিখতে পারি 6 ইন্টু 5 ইন্টু 18, 18 থাকলো আর 6 6 থাকলো। এখান থেকে দেখো আমরা কোনটাকে বাইরে বের করে নিয়ে আসতে পারি, দুটো 18 আছে একটা বাইরে বেরিয়ে আসবে, দুটো 6 আছে একটা বাইরে বেরিয়ে আসবে, আর পড়ে থাকলো ভেতরে 3 একটা 5 একটা, 3 5 15। তাহলে দেখো 6 18 কত হয় 108, 108 আর ভেতরে থাকলো 15। কোন অপশনটা কারেক্ট অ্যান্সার হবে, 108 15 অপশন এ। অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। আই হোপ কি প্রত্যেকে বুঝতে পারলে অপশন এ হচ্ছে সঠিক উত্তর, ঠিক আছে। নেক্সট কোশ্চেন নম্বর 12, সুরাজের কাছে 8:5:9 অনুপাতে দেখো কি কি দেওয়া রয়েছে, 50 পয়সা, 1 টাকা এবং 5 টাকা, ঠিক আছে, 50 পয়সা, 1 টাকা এবং 5 টাকা। আচ্ছা আমি এগুলো আবার লিখে দিচ্ছি, 50 পয়সা, 1 টাকা এবং 5 টাকা, অনুপাত কি 8 5 এবং 9, ঠিক আছে, 8 5 এবং 9। এখান থেকে দেখো একটা কাজ করব আমরা, সেটা হচ্ছে আমাদের বের করতে বলেছে কি সুরজের মোট টাকার পরিমাণ দেওয়া আছে, আর আমাদের এটা কি টাকার অনুপাত অর্থাৎ মূল্যের, এটা সংখ্যার অনুপাত দেওয়া আছে, এটা থেকে আমরা যাব কি মূল্যের অনুপাত। মূল্যের অনুপাত কি হবে, ভালো করে এইভাবে কোশ্চেন করবে যে তোমার কাছে সংখ্যা মানে 8খানা 50 পয়সার কয়েন আছে, তাহলে মূল্য কত টাকা হবে, তুমি যদি যোগ করো 4 টাকা হবে, অর্থাৎ 2 দিয়ে ভাগ করে দিলাম। তোমার কাছে 5টা কয়েন আছে কিসের 1 টাকার, তাহলে কত টাকা হবে, মূল্য হবে 5 টাকা। তোমার কাছে 9 খানা কয়েন আছে 5 টাকার, 5 নং 45 টাকা। বুঝতে পারলে প্রত্যেকে, তাহলে এখানে কি হলো 45 5 50 আর 4 হচ্ছে 54, 54, এটা হচ্ছে টোটাল মূল্য যেটা দেওয়া আছে 648। দেখো 1 দিয়ে কত হবে 54 1 10 8 108, 54 দুগুণ 108, তাহলে 1 ইউনিট মানে হলো 12। আমাদের বলেছে 50 পয়সার মুদ্রা কটি আছে, 50 পয়সার মুদ্রা কটি আছে, এইটা হচ্ছে মূল্য। 4 বের করবে আগে, ডিরেক্ট 8 গুণ করতে যাবে না, ভুল হয়ে যাবে কিন্তু বলছি, ঠিক আছে। তাহলে এখানে 4 দিয়ে কত হচ্ছে 4 12 48, 48 টাকা, তাই তো 48 টাকা আছে 50 পয়সার, তাহলে কতগুলো 50 পয়সা থাকতে হবে, দ্বিগুণ থাকতে হবে সংখ্যায়, তাহলে 96 খানা আছে, 48 দুগুণ 96 খানা 50 পয়সা আছে। বুঝতে পারলে সকলে? ইয়েস। নেক্সট 13 নম্বর প্রশ্ন রয়েছে, একদম কনসেপচুয়াল কোশ্চেন রয়েছে, লসাগু এবং গসাগু থেকে কিভাবে করা যায় এটা। যদি দুটি সংখ্যা সমান হয় তাহলে কোনটা কারেক্ট হবে, তাদের লসাগু এবং তাদের গসাগু সমান হবে, তাদের লসাগু তাদের গসাগু থেকে কম হবে, তাদের লসাগু তাদের গসাগু এর দ্বিগুণ হবে, কোনোটি নয়। কোনো ব্যাপার না, আমরা কি করব একটা এক্সাম্পল নিয়ে নিচ্ছি। দুটো সংখ্যা সমান বলেছে, মনে করো এ একটা সংখ্যা ধরে নিলাম 5, বি আর একটা সংখ্যা ধরে নিলাম 5, ঠিক আছে। তাহলে এই দুটো সংখ্যার যদি আমরা গসাগু বের করি, গসাগু কত হবে, এইচসিএফ তো 5ই হবে, আর লসাগু কত হবে, এলসিএম 5ই হবে। তাহলে আমরা কি পেলাম, দুটো সমান পেলাম। আমরা কনফার্ম হলাম না যে আরেকটা ধরি, অন্য কিছু হতে পারে, হয়তো এটার ক্ষেত্রে হয়েছে। আরেকটা ধরে নিলাম, ধরলাম কত 4 ধরলাম একটা, 4 ধরলাম অপরটা, তাহলে এদের লসাগু কত হবে, 4ই তো হবে স্যার। আর গসাগু কত হবে, সেটাও 4। তো অলওয়েজ দুটো কিন্তু লসাগু এবং গসাগু সমান হবে যদি সংখ্যা দুটো সমান হয়, তাহলে অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। 14 নম্বর প্রশ্ন কি রয়েছে, 10,000 টাকা 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য যদি 25 টাকা হয়, তাহলে বার্ষিক সুদের হার কত হবে, বার্ষিক সুদের হার কত হবে। দেখো 10,000 টাকা 2 বছরের চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পার্থক্য দেওয়া আছে,
দুই বছরের ডিফারেন্স কত হয়? ডিফারেন্স যেটা হয় সেটা হচ্ছে, দেখো আমি যদি ফর্মুলা দিয়ে করতে চাই এটা, তাহলে কি হবে? পি ইন্টু আর বাই 100 তার স্কোয়ার। ঠিক আছে, ডিফারেন্স আছে কত? 25 সমান পি হবে কত দেওয়া আছে? পি দেওয়া আছে 10,000 ইন্টু আর এর মান কত? দেখো আর এর মান স্যার বের করতে হবে, আর স্কোয়ার ডিভাইডেড বাই 100 ইন্টু 100। ওকে, তাহলে একটা 100 আর একটা 100 দিয়ে 4টে শূন্য কেটে গেল পুরো একবারে। তাহলে আর এর মান কত হবে? 25 √25 মানে 5%। আর হচ্ছে তাহলে 5%, একদম কারেক্ট অ্যান্সার, সব থেকে কম সময়ে সহজভাবে। এই কোয়েশ্চেনটা খুব সুন্দর প্রশ্ন রয়েছে, এটা 15 নম্বর প্রশ্ন। কি এটার অ্যান্সার কত হবে বলো? প্রত্যেকে কমেন্ট করো ঝটপট করে, কমেন্ট করো প্রত্যেকে। দেখো কি রয়েছে, বলেছে যে একটি কারখানায় প্রতিটি শ্রমিকের বেতন 22:25 অনুপাতে বাড়ানো হয়েছে, অর্থাৎ আগে 22 টাকা ছিল, এখন মনে করো 25 টাকা হয়েছে, এই অনুপাতে বেড়েছে। এর ফলে কি করলো মালিক? কিছু শ্রমিককে কমিয়ে দিল। শ্রমিকের সংখ্যা কমে গেল কত পার্সেন্ট? দেখো 326 হচ্ছে 78 নাকি 318, 8 8 2 20, 20 শূন্য 318, আর 2 20, 20 শূন্য হাতে 2, 3 2 6 7 8, তাহলে হয়ে গেল ওপরে একবারে 80/3। এত পার্সেন্ট, পার্সেন্ট উঠিয়ে নিলে নিচে 100 নামবে। 20 দিয়ে 4, 20 দিয়ে 5, তাহলে হচ্ছে স্যার 4/15। অর্থাৎ ইনিশিয়ালি 15 জন যদি থেকে থাকে, কতটা কমানো হয়েছে দেখো, কতটা কমানো হয়েছে? 15 মাইনাস 4 মানে হচ্ছে 11 জন হবে এখন। ঠিক আছে, তাহলে এখানে এত টাকা করে এতজন, কত টাকা হবে তাহলে? 15 দুগুণ 30 এর শূন্য হাতে 3, 15 দুগুণ 30, 7 3 33, আর 25 ইন্টু 11 মানে 25257। ঠিক আছে, তাহলে 275। তাহলে কতটা কমলো দেখো, 25 আর এখানে 30, টোটাল 50, 55 কমে গেল। 55 কমে গেল, বেতনের ওপর চাপ কমে গেল, কিন্তু 55 বেতন কমেছে কততে? 330-এ কমেছে। তাহলে 100-তে কতটা কমবে? শূন্য শূন্য কেটে দিলাম, 11 দিয়ে 3 আর 11 দিয়ে 5। ঠিক আছে, তাহলে হচ্ছে কত? 5 10 50 ভাগ 3, এটা মানে কত? 3 16 48 আর 2 50/3%। কি কমলো না বাড়লো? ইনক্রিজ করলো। ঠিক আছে, ও সরি ডিক্রিজ করলো, কমেছে, ডিক্রিজ। তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন এ, 16.2/3%। কোশ্চেন নম্বর 16 কি হবে বলো? এক ব্যক্তি 20 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে গেলে গন্তব্যস্থলে 40 মিনিট দেরিতে পৌঁছায়, কিন্তু 25 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে গেলে পৌঁছাতে 10 মিনিট দেরি হয়। কোন সময়ে গেলে সঠিক সময়ে পৌঁছাবে? বোঝো ভালো করে। যদি 20 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে যায়, তাহলে গন্তব্যে পৌঁছাতে 40 মিনিট দেরি হয়, কিন্তু 25 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে গেলে গন্তব্যে পৌঁছাতে 10 মিনিট সময় লাগে। কোন সময়ে গেলে সঠিক সময়ে পৌঁছতে পারবে? দেখো আমি যদি ধরে নিই টোটাল ডিস্টেন্স হচ্ছে x কিলোমিটার, তাহলে 40 মিনিট দেরিতে পৌঁছেছে যদি 20 কিলোমিটার গতিবেগে যায় প্রতি ঘন্টায়, তাহলে টাইম লাগছে x/20। মাইনাস করছি, একই ডিস্টেন্স যাচ্ছে পরে 25 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে, তখন 10 মিনিট দেরিতে পৌঁছায়। দেখো প্রথমেও দেরি 40 মিনিটের, পরেও দেরি 10 মিনিটের, তাহলে এটা কি হবে? বিয়োগ করতে হবে কিন্তু, হ্যাঁ, অর্থাৎ দুটোই দেরি হলে বিয়োগ হয়, হ্যাঁ, বা একটা দেরি একটা আগে পৌঁছেছে হলে যোগ করতে হতো। তাহলে এটা হচ্ছে ডিফারেন্স, কত হচ্ছে? 30-এর ডিফারেন্স। মিনিট আছে, এটাকে 60 দিয়ে ভাগ করলাম, ঘন্টা হয়ে গেল। এখানে কত হচ্ছে? 100, 5 20 100 মাইনাস 4 25 100, 4x ইকুয়াল টু কত হচ্ছে? হাফ, তাই না? 30 দিয়ে কেটে দিলে হাফ হচ্ছে স্যার। তাহলে 2 দিয়ে এটাকে কেটে দিলে কত পাবে তুমি? 50, তাহলে 4x মাইনাস 5x মাইনাস 4x মানে x, x হচ্ছে 50। 50 কিলোমিটার হচ্ছে টোটাল ডিস্টেন্স, টোটাল ডিস্টেন্স 50 কিলোমিটার। দেখো বলেছে কোন সময়ে গেলে সঠিক সময়ে পৌঁছবে। আমি যদি এখান থেকে 50-কে ভাগ করে দিই 25 দ্বারা,
তাহলে কত ঘন্টা লাগবে দেখো, 25 দুগুণ 50, 2 ঘন্টা। কিন্তু আমরা দেখলাম যে সেই ক্ষেত্রে 10 মিনিট দেরিতে পৌঁছচ্ছে, তাই না? সেক্ষেত্রে 10 মিনিট দেরি হচ্ছে, তাহলে আরো 10 মিনিট আগে পৌঁছতে হলে আমাকে এখান থেকে আবার 10 মিনিট মাইনাস করতে হবে, অর্থাৎ 1 ঘন্টা 50 মিনিট। খুব লজিক্যাল কোশ্চেন কিন্তু। 1 ঘন্টা 50 মিনিটে যদি যায় তাহলে কারেক্ট টাইমে পৌঁছবে। আর তুমি যদি আগেরটা ধরে করতে 40 ধরে, তাহলে কি হতো? দেখো, 20 দিয়ে ভাগ করতে 50 কে, ঠিক আছে? সেই ক্ষেত্রে আবার আমাদের বিয়োগ করতে হতো 40 মিনিট। বুঝতে পারলে তো? বেটার হচ্ছে এটা করা। এটা আমাদের মুখে মুখে হয়ে যাচ্ছে যে অ্যাকচুয়ালি 25 কিলোমিটার প্রতি ঘন্টায় গেলে আমাদের সময় লাগছে 2 ঘন্টা, তাও 10 মিনিট দেরি হচ্ছে। তাহলে আরো 10 মিনিট ফাস্ট পৌঁছাতে 10 মাইনাস করে দিলেই আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন ডি। কোন সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য? বিভাজ্যতা থেকে একটা প্রশ্ন কিন্তু পরীক্ষায় থাকার সম্ভাবনা প্রায় 90%। ঠিক আছে? তো 11 দ্বারা বিভাজ্যতা চেক করতে হয় কিভাবে? একটা করে ড্রপ করে করে। 4 2 6, 6 আর সাথে 13, 13 আর 8 এ হচ্ছে 21, মাইনাস 8 3 11 আর 1 এ 12, কত হবে? 9। 9 11 দ্বারা বিভাজ্য না, তাহলে পুরো সংখ্যাটাই 11 দ্বারা ভাগ যাবে না। এবার দেখো 8 আর 3 11 আর সাথে 18 আর 8 এ 26, মাইনাস পরেরটুকু 4 2 6 আর 1 এ 7, কত হচ্ছে ভাই? 19। এটাও কিন্তু 11 দ্বারা ডিভিজিবল নয়, তাহলে পুরো সংখ্যা ভাগ যাবে না। পরেরটা 8 দিয়ে 10, সাথে 17 আর 8 এ 25, মাইনাস 4 3 7 আর 1 এ 8, কত হচ্ছে? 17। এটাও তো হলো না, তাহলে কি অপশন ডি হবে? দেখো 4 3 7, 7 7 14, 14 আর 8 এ হচ্ছে 22, মাইনাস 8 2 10 আর 1 11। একদম কারেক্ট ভাই। দেখো 11 পেলে 11 দ্বারা বিভাজ্য, তাহলে অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে? বুঝতে পারলে প্রত্যেকে বিভাজ্যতা কিভাবে চেক করতে হয় 11 দ্বারা? 18 নম্বর প্রশ্ন রয়েছে যে এ, বি এবং সি একত্রিতভাবে একটি ব্যবসা চালু করলো। শুরুতে তাদের মূলধনের অনুপাত ছিল 1/2 1/3 ঠিক আছে? 2 3 আর 5 এদের লসাগু করব। আচ্ছা, প্রথমে পুরো কোশ্চেনটা দেখে নাও। 4 মাস পরে বি তার অর্ধেক মূলধন তুলে নেয়। বছরের শেষে যদি এত টাকা মোট লাভ হয়, এ তার মূলধন কত পাবে? এ তার ভাগ কত নির্ণয় করতে বলেছে। তাহলে এখানে দেখো 2 3 আর 5 এর লসাগু কত? 30। 30 দিয়ে সবাইকে গুণ করে দাও। তাহলে কত? 15 দুগুণ 30, 3 10 এ 30 আর 5 6 30। এটা হচ্ছে তাদের মূলধনের অনুপাত। এইবার দেখো এর টাকা 15 টাকা নিয়ে শুরু করলো ব্যবসা। শুরুতে তাদের মূলধনের অনুপাত ছিল এটা। 4 মাস পরে বি তার অর্ধেক মূলধন তুলে নেয়। তাহলে এর কোনো কিন্তু গল্প কিছু নেই, তাই না? তাহলে এ পুরো 12 মাস টাকা খেটেছে। বি এর গল্প দেখো, 10 টাকা নিয়ে শুরু করলো, 4 মাস খাটালো, তারপরে অর্ধেক মূলধন তুলে নিয়েছে। তাহলে 10 মাইনাস অর্ধেক মানে 5, তাহলে পড়ে থাকবে আর 5, ইন্টু বাকি 8 মাস খাটলো। আর 6 ইন্টু হবে কত? 12 বিয়ের টাকা। 4 দিয়ে কেটে দাও, 4 দিয়ে 3, 2 আর এটা 4 দিয়ে 3। দেখো 5 দিয়ে কাটা যাবে না, 3 3 15 45 হবে। এখানে 10 আর এখানে 5 দুগুণ 10, 10 এ 20 হলো। আর এখানে 3 6 18 হলো। এটা হচ্ছে তাদের মোট মূলধনের যোগফল। তাহলে কত হচ্ছে স্যার? দেখো 45 আর 18 হচ্ছে 63, 63 আর এখানে 20 মানে হচ্ছে 83। ঠিক হলো কি? 8 5 13, 3 হাতে 1, 2 2 4 4 8। আর এটা মানেই দেওয়া আছে কত? 415 0 0 0। দেখো 3 5 15 5, 1 মানে কত হচ্ছে? 5 দিয়ে গুণ করলে 415 আর 3টে শূন্য বসিয়ে দাও। 1 মানে 5000। তাহলে এ তার ভাগ কত পাবে? 45, তাই তো? তাহলে 45 মানে কত? দেখো 5 5 25 এর 5, 4 5 20, 22। তাহলে 22,000 নাকি 2 লক্ষ? 2,25,000 টাকা। 225, 225 অপশন এ তে রয়েছে। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো 19 নম্বর প্রশ্ন রয়েছে 240 মিটার এবং 270 মিটার দীর্ঘ দুটি ট্রেন সমান্তরাল লাইনে যথাক্রমে 60 কিলোমিটার প্রতি ঘন্টা এবং 48 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে
পরস্পরের দিকে এগিয়ে যাচ্ছে। দেখো একটা হচ্ছে 60 কিলোমিটার আর একটা 40 কিলোমিটার পার আওয়ার গতিবেগ নিয়ে যাচ্ছে। একটার গতিবেগ একটা লেন্থ 240 আর একটা হচ্ছে 270। কত সময় একে অপরকে অতিক্রম করবে? ভাই একটা অপর ট্রেনকে যখন অতিক্রম করে টোটাল লেন্থের যোগফলটাকে অতিক্রম করতে হবে। দেখো 240 আর 270 টোটাল হচ্ছে 510, তাই না? 240 প্লাস 270 টোটাল লেন্থ কত হচ্ছে 510। দুজনে যদি বিপরীত দিকে যায় তাদের গতিবেগের যোগফল কত? 60 যোগ 48 মানে 108 কিলোমিটার পার আওয়ার। এটা কিন্তু আমাদের মিটার আছে, তাহলে এখানে আমরা 108 দিয়ে ভাগ করব ঠিকই, কিন্তু ইন্টু 5/18 করব, আমরা 18টাকে উপরে লিখলাম, তাহলে মিটার পার সেকেন্ড হয়ে গেল। তাহলে এখানে যে টাইম বেরোবে সেটা সেকেন্ডে বেরোবে। ঠিক আছে, তাহলে দেখো 18 দিয়ে 5×18 90, 6×18 108, 5×6 30, শূন্য কাটবে আর 3 দিয়ে 3 17 51। একদম সব থেকে সহজভাবে আমরা কিন্তু সলভ করে নিলাম। নেক্সট চলে যাচ্ছি আমরা 20 নম্বর প্রশ্নে। টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে প্রশ্ন। রোনাল্ড এবং ইলান একসাথে একটি কাজে নিযুক্ত। রোনাল্ড কম্পিউটারে 6 ঘন্টায় 32 পৃষ্ঠা টাইপ করতে পারে এবং ইলান 5 ঘন্টায় 40 পৃষ্ঠা টাইপ করতে পারে। তারা পৃথক কম্পিউটারে কাজ করলে 110 পাতা টাইপ করতে তাদের কত সময় লাগবে? কি এটার অ্যান্সার কত হবে বলো তো প্রত্যেকে? অ্যান্সার কত হবে এটার? দেখো রোনাল্ডের এফিসিয়েন্সি কত? 6 ঘন্টায় 32 পাতা, তাহলে 1 ঘন্টায় 32 পাতা ভাগ 6, তার মানে 16/3, তাই তো? আর দ্বিতীয় ক্ষেত্রে দেখো ইলান যে কিনা 40 পাতা 5 ঘন্টায় করে, তাহলে 1 ঘন্টায় কত? 8টা পাতা। তাহলে দুটোর যোগ করলে আমরা টোটাল এফিসিয়েন্সি পাচ্ছি 16/3 প্লাস 8। দেখো 3×8 24 যোগ 16 মানে 40। এটা হচ্ছে দুজনের এফিসিয়েন্সি। টোটাল আমাদের বের করতে হবে এবার 110 পাতা ডিভাইডেড বাই তাদের এফিসিয়েন্সি করে দিচ্ছি, বাই 3টা উপরে গেল, 3 দিয়ে কেটে গেল, 33/4। ঠিক আছে, 33/4, তার মানে কি 4×8 32, 1/4 ইন্টু 60 করে দাও, তাহলে 4 15 60, তাহলে 8 ঘন্টা 15 মিনিট। 8 ঘন্টা 15 মিনিট কোথায় আছে? অপশন সিতে আছে ভাই, অপশন সিতে আছে। আচ্ছা, আগের দিন তোমাদের জন্য যে বাড়ির কাজটা দেওয়া ছিল এইটা হচ্ছে সেটা, যেটা সাজেশন সেট 5 এর। এটার অ্যান্সার কিভাবে বের করা যায় ডিসকাস করে দিতে বলেছিল অনেকেই। তো দেখো 10% ছাড় দেয় একজন সাইকেল বিক্রেতা এবং 26% লাভ করে। যদি চিহ্নিত মূল্য এটা হয় তাহলে সাইকেলের জন্য কত টাকা দিতে হবে? বুঝতে পারলে? অর্থাৎ মার্ক প্রাইস রয়েছে এটা আমাদের 840, আর সিপির গল্প 10% ছাড়, তাহলে সিপি কি হবে? 100 মাইনাস 10 অর্থাৎ 90 লিখো। আর মার্ক প্রাইস কি করবে? প্রফিট হচ্ছে 26%, সো 100 প্লাস 26, তাহলে 126। কাটা যায় কত দিয়ে এটা দেখো তো, কত দিয়ে কাটা যায়? 9 দিয়ে, 9 10, 9 1, 4 নং 36, ইয়েস। আরো কাটা যাবে, এবার দরকার নেই আমাদের। দেখো চিহ্নিত মূল্য অর্থাৎ মার্ক প্রাইস রয়েছে 840, তাহলে কত হচ্ছে? 6 14 84 না? তাহলে 6 দিয়ে গুণ করলাম 60 দিয়ে, তাহলে এখানেও আমরা 60 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হবে? 600 হবে। ঠিক আছে, 600 হবে আমাদের অ্যান্সার। যারা যারা 600 অ্যান্সার করেছো প্রত্যেকের অ্যান্সার কারেক্ট হয়েছে। এইবার এটার অ্যান্সার কত হবে এটাও তোমরা আবার কমেন্ট করে বলো যে এটার অ্যান্সার কত হবে। তাহলে প্রত্যেকে কিন্তু অবশ্যই কমেন্ট করবে, এবং শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য সকলকে থ্যাংক ইউ। খুব ভালো করে এক্সাম দাও, আর মাত্র কিন্তু 2টো দিন রয়েছে তোমাদের হাতে, খুব অল্প সময় রয়েছে। প্রত্যেকে খুব খুব ভালো করে প্রিপারেশন করো। থ্যাংক ইউ সকলকে, দেখা হবে আগামীকাল ঠিক রাত্রি 9টায়। থ্যাংক ইউ সো মাচ।